নিউজ টিভির খবরে এখন থাকছে সুলতান মনসুরকে ডাক্তার আসিফ নজরুলের প্রশ্ন, দানের শীষে নির্বাচন করেছিলেন কেন? যারা গরু ছাগলের মতো বিক্রি হয় তারা হচ্ছে দালাল, সুলতান মনসুরকে বললেন ডাক্তার কামাল। রাতে ব্যালট বাক্স ভর্তির জন্য কারা দায়ী তা বলার সুযোগ নেই বললেন সিসি। আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হলেন ডাক্তার মিজান। পাথরঘাটায় জেলের জালে 33 কেজির পাঙ্গাস। বেগম খালেদা জিয়ার সাথে পরিবারের সদস্যদের সাক্ষাৎ বন্ধ। বিস্তারিত দেখতে খবরের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুলতান মনসুরকে ডাক্তার আসিফ নজরুলের প্রশ্ন, দানের শীষে নির্বাচন করেছিলেন কেন? একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন গণফোরাম নেতা সুলতান মনসুর। জাতীয় ঐক্যফ্রন্ট সিদ্ধান্ত নিয়েছে সংসদ সদস্য হিসেবে তারা শপথ নেবেন না, কিন্তু দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সুলতান মনসুর। শপথ নেওয়ার মাত্র 6 ঘন্টা পরেই তাকে নিজ দল থেকে বহিষ্কার করা হয়। এদিকে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল সুলতান মনসুরকে দুটি প্রশ্ন করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি দুটি প্রশ্ন করেন। গতকাল শুক্রবার সন্ধ্যা 7:14 এই প্রশ্ন করেন তিনি। ডক্টর আসিফ নজরুলের স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো। সুলতান মনসুর ভাই, সবই বুঝলাম, আমার প্রশ্ন দুটো। এক, দানের শীষের দলের বিপক্ষে যদি দাঁড়ালেন তাহলে দানের শীষের নির্বাচন করেছিলেন কেন? অন্য যে কোনো প্রতীকেই তো নির্বাচন করতে পারতেন, কেন করেননি? দুই, যে দলের ভোটারদের ভোটে আপনি নির্বাচিত হলেন সেই দলের নেত্রী জেলবন্দি কাটাচ্ছেন আজ 1 বছর ধরে। সংসদে ভাষণ দেওয়াকালে সামান্য কৃতজ্ঞতা থেকে একবারও কি তার কথা বলার দায় আপনি অনুভব করেননি দানের শীষের ভোটারদের কথা ভেবে? ভালো থাকেন ভাই। একবার বামের ভোটে আপনি ডাকসু বিপি হয়েছেন, এবার বিএনপির ভোটে এমপি। নৌকার নেত্রীর বদান্যতায় আপনি দ্রুত মন্ত্রীও হয়ে যাবেন, কিন্তু মানুষ আপনাকে স্মরণ করবে খুব খারাপ একটি পরিচয়ে। এদিকে যারা গরু ছাগলের মতো বিক্রি হয় তারা দালাল, সুলতান মনসুরকে বললেন ডাক্তার কামাল। গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডাক্তার কামাল হোসেন বলছেন, মানুষের মাথা কেনা যায় না, গরু ছাগলের মাথা কেনা যায়। যারা গরু ছাগলের মতো বিক্রি হয় তারা দালাল। শুক্রবার ঢাকায় এক সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীর মতিঝিলের গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর গণফোরামের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডাক্তার কামাল হোসেন। এতে সভাপতিত্ব করেন দলটির সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু। সভায় গণফোরামের নেতা সাইদুর রহমান, আইয়ুব খান ফারুক, রফিকুল ইসলাম প্রতীক, শেখ শহীদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। ডাক্তার কামাল হোসেন আরো বলেন, প্রশাসন থেকে জনগণ মুক্তি চায়, মিথ্যার উপর রাষ্ট্র চলতে পারে না। দেশে সুস্থ রাজনীতির চাহিদা আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তিনি বলেন, সংকটগুলো চিহ্নিত করে জনগণের সঙ্গে সক্রিয়ভাবে মিলেমিশে কাজ করতে হবে। এজন্য তিনি দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, জনগণের শক্তিকে ঐক্যবদ্ধ করে সার্বক্ষণিক জনগণের সঙ্গে থাকলে শীঘ্রই সুস্থ ধারার রাজনীতি দৃশ্যমান হবে। দেশের বেশিরভাগ মানুষ সুস্থ ধারার রাজনীতির পক্ষে। এই রাজনীতির চর্চা হলে অপরাজনীতি চিরতরে বিদায় নেবে। এদিকে রাতে ব্যালট বাক্স ভর্তির জন্য কারা দায়ী তা বলার সুযোগ নেই বললেন সিসি। রাতে ব্যালট বাক্স ভর্তির জন্য কারা দায়ী সেটা বলার সুযোগ নির্বাচন কমিশনের নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিসি KM নুরুল হুদা। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে শুক্রবার ৫ম উপজেলা পরিষদ নির্বাচন কমিশনের কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি বলেন, রাতে ব্যালট বাক্স ভর্তির জন্য কারা দায়ী সেটা বলার সুযোগ নির্বাচন কমিশনের নেই। সিসি বলেন, কারা সেজন্য দায়ী, কাদের কি করা প্রয়োজন সেই শিক্ষা দেওয়ার ক্ষমতা যোগ্যতা কমিশনের নেই। কি কারণে কাদের কারণে এগুলো হচ্ছে, কারা দায়ী তা বলারও কোনো সুযোগ নেই। সবাই মিলে বিষয়টি দেখতে হবে, তাহলেই অবস্থার উন্নতি হবে। সিসি বলেন, সমাজের মধ্যে একটার পর একটা অনিয়ম অনুপ্রবেশ করে, আবার সেটি প্রতিহত করতে একটা পদক্ষেপ গ্রহণ করতে হয়। আমরা এখন চিন্তা করছি এগুলোর দরকার নেই, EVM শুরু করে দেব, তাহলে সেখানে আর রাতে বাক্স ভর্তি করার সুযোগ থাকবে না। KM নুরুল হুদা বলেন, নির্বাচনে গোপনীয় কাগজ নেই, গোপনীয় সলা পরামর্শও নেই, গোপনীয় কোনো বিষয়ও নেই, শুধু গোপনীয় একটি কক্ষ আছে যেখানে ভোটাররা ভোট দেবেন। এছাড়া নির্বাচন পরিচালনার সবকিছু স্বচ্ছ ও পরিচ্ছন্ন, তথ্য উপাত্ত পরিবেশ পরিস্থিতি সবকিছু ভোটার ও জনসাধারণের জন্য উন্মুক্ত। নির্বাচনের প্রক্রিয়া ক্রমধারায় তুলে ধরে সিসি বলেন, সমাজে নানা রকম অসাধু প্রক্রিয়ার মাধ্যমে জালিয়াতির চেষ্টা করা হয়। এ ধরনের জালিয়াতি প্রক্রিয়া প্রতিহত করতে আবার একটি আইন ও নিয়ম তৈরি হয়। ভোট দিতে হতো আগে সামনে, তা না দিয়ে এখন ভোট দিতে হয় বাক্সে। তারপর হলো যিনি ভোটার না, ভোটার তালিকায় তার নাম দেওয়া। এরপর হলো ছবিযুক্ত ভোটার, এখন তাতেও কাজ হয় না। তিনি বলেন, পরিবেশ পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতির দিকে যাচ্ছে এবং আইন আরও কঠোর হচ্ছে। এখন আমাদের আচরণবিধি তৈরি করতে হয়, নির্বাচনে আইন প্রণয়ন করতে হয়, কঠোর পদক্ষেপও নিতে হয়, তারপরও সামাল দেওয়া যায় না। এই পরিস্থিতি ও অবস্থা থেকে উত্তরণ দরকার। তিনি বলেন, পরিবেশ পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতির দিকে যাচ্ছে, এজন্য আইন আচরণবিধি করতে হচ্ছে, কঠোর অবস্থায় যেতে
হচ্ছে, তবুও সামাল দেওয়া যায় না। তিনি বলেন, ভোটাধিকার রক্ষায় যে অবস্থায় আমরা রয়েছি হাল ছেড়ে দিলে হবে না, যে যেখানে রয়েছে সেখান থেকেই প্রচেষ্টা নিতে হবে। আমরা সবাই মিলে দেখব একদিন উন্নতি হবে অন্যান্য দেশ যেভাবে হয়েছে। গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে তিনি বলেন, নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে না, যে হেরে যাবে তার কাছেও গ্রহণযোগ্য হবে না, আর যে জিতে যাবে তার কাছে গ্রহণযোগ্য হবে না। এই হেরে যাওয়া আর জিতে যাওয়ার মাঝে আপনাদের দুর্বল থাকা চলবে না। এদিকে বেগম খালেদা জিয়ার সাথে পরিবারের সদস্যদের সাক্ষাৎ বন্ধ। সরকার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে পরিবারের সদস্যদের সাক্ষাৎ বন্ধ করে দিয়েছেন বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গত 1 মাস ধরে দেশনেত্রীর সাথে তার আত্মীয় স্বজন ও পরিবারের সদস্যদের দেখা সাক্ষাৎ বন্ধ করে দিয়েছে সরকার। সর্বশেষ গত 10 ফেব্রুয়ারি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার পরিবারের সদস্যদের সাক্ষাৎ করতে দেওয়া হয়। এরপর গত 24 ফেব্রুয়ারি এবং গত 3রা মার্চ দুইবার তার আত্মীয় স্বজন এবং পরিবারের সদস্যদের সাক্ষাতের জন্য আবেদন করলেও অনুমতি দেওয়া হচ্ছে না। আমাদের দলের মহাসচিব সহ সিনিয়র নেতারা গত 2 মাসে বহু চেষ্টা করেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাতের অনুমতি পাচ্ছে না। কারাগার কর্তৃপক্ষ বরাবর একই কথা বলছেন, হাই লেভেল থেকে অনুমতি না পেলে আমাদের কিছু করার নেই। এই হাই লেভেলটাকে তা আমরা জানি, দেশের জনগণও ভালো করে জানেন। বৃহস্পতিবার মার্চের 6 নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, গণতন্ত্রের জন্য অগত্যভয় অপসহীন সংগ্রামী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন নিয়ে সিনেমিনি খেলছে বর্তমান ম্যান্ডেটহীন মিডনাইট ইলেকশন সরকার। সুচিকিৎসার অভাবে তার অসুস্থতা ভয়ঙ্কর পর্যায়ে উপনীত হলেও তাকে ফেলে রাখা হয়েছে গুমোট স্যাঁতস্যাঁতে পরিত্যক্ত কারাগারে। এর উপর প্রতিনিয়ত সরকারের মন্ত্রী ও আওয়ামী নেতারা সমস্ত শিষ্টাচার সুরুচিকে অবজ্ঞা করে দেশনেত্রীর অসুস্থতা নিয়ে কটূক্তি ও ব্যঙ্গ করে যাচ্ছেন। এটি কেবল মনুষ্যত্বহীন বিবেক বর্জিত মানুষের দ্বারাই সম্ভব। আমাদের দলের সিনিয়র নেতারা গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে দেশনেত্রীর পছন্দ মতো বিশেষায়িত হাসপাতালে সুচিকিৎসার জন্য দ্রুত ভর্তি করার আহ্বান জানিয়েছেন। অত্যন্ত পরিতাপ নিয়ে বলছি, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছিলেন, কারাবন্দী বেগম জিয়াকে শীঘ্রই বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা হবে। তার আগের দিন নিম্ন আদালতে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তারপর 3 দিন চলে গেছে, কিন্তু কোনো উদ্যোগ নেই। আদালতের নির্দেশ ও মন্ত্রীর প্রতিশ্রুতি এখনও কার্যকর হয়নি। আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে নিয়ে প্রতি মুহূর্ত পার করছি উদ্বেগ ও উৎকণ্ঠা আর অজানা আশঙ্কায়। এদিকে আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হলেন ডাক্তার মিজান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট এবং মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মিজানুর রহমানের ছেলে হলের আবাসিক এক শিক্ষার্থীকে 2 টাকার ছাত্র বলায় বিক্ষোভ করেছে হলের শিক্ষার্থীরা। পরে পদদক্ষের পক্ষপাতমূলক বক্তব্যের কারণে শিক্ষার্থীরা পদদক্ষকে প্রায় 2 ঘন্টা অবরোধ করে রাখে। এ সময় তারা প্রাধ্যক্ষ ডাক্তার মিজানুর রহমানের পদত্যাগ দাবি করেন। এরপর উত্তেজিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে পদদক্ষের ঘোষণা দেন হল প্রাধ্যক্ষ মিজানুর রহমান। শুক্রবার ফজলুল করিম মুসলিম হলে পবিত্র জুমার নামাজের পরে তিনি পদত্যাগ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার হল মসজিদে নামাজ আদায় করছিলেন মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের ছাত্র রায়হান। এ সময় উদাসীনভাবে যাওয়া প্রত্যক্ষ পুত্রের পা রায়হানের মাথায় লাগে। এরপর রায়হান তাকে কোন বিভাগে পড়েন জানতে চাইলে খেপে গিয়ে প্রাধ্যক্ষের পুত্র তাকে 2 টাকার ছাত্র বলে হেয় করে। এ সময় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ও প্রভোস্ট মিজানুর রহমান এসে জানতে চায় কোন শিক্ষার্থী তার ছেলের সাথে দুর্ব্যবহার করেছে, তাকে নিয়ে আসার কথা বলেন। সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে প্রাধ্যক্ষের পদত্যাগ চেয়ে স্লোগান দিতে থাকেন এবং তাকে কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। এ সময় প্রায় 2 ঘন্টা শিক্ষার্থীদের দ্বারা অবরুদ্ধ ছিলেন তিনি। এদিকে অবরুদ্ধ অবস্থায় ঘটনাস্থলে যান ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। পরে প্রত্যক্ষ অধ্যাপক মিজানুর রহমান ছাত্রদের কাছে ক্ষমা চান এবং পদত্যাগের পত্র লিখে হাতে নিয়ে বিশ্ববিদ্যালয় প্র্যাকটিক্যাল টিমের সাহায্যে হল ত্যাগ করেন। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের বিসি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, একটি অপ্রীতিকর ঘটনার কথা শুনেছি। এদিকে পাথরঘাটা জেলের জালে 33 কেজি পাঙ্গাস। বরগুনার পাথরঘাটার বলেশ্বর নদীতে জেলের জালে ধরা পড়েছে 33 কেজি ওজনের পাঙ্গাস। শুক্রবার সকালে এই মাছটি ধরা পড়েছে জেলে মোহাম্মদ নাসির মিয়ার জালে। শুক্রবার দুপুরে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসিতে এই মাছটি বিক্রি করা হয়। পাথরঘাটার বিএফডিসি মৎস্য আড়তদার শঙ্কর জানান, জেলে মোহাম্মদ নাসির মাছটি আড়তে বিক্রি করতে এলে প্রচুর মানুষ মাছটি দেখার জন্য ভিড় করে। অনেক ক্রেতা উপস্থিত হলে ডাকের মাধ্যমে 33,000 টাকায় মৎস্য ব্যবসায়ী রুহুল মিয়া মাছটি ক্রয় করে। ওই মাছটি ঢাকায় 48 থেকে 50,000 টাকায় বিক্রি করা যাবে বলে ক্রেতা আশা করছেন।